এখন আমরা দেখব প্লাস্টিড। প্লাস্টিড নিয়ে যত কথা আছে সবগুলো আমরা এখানে শেখার চেষ্টা করব। তোমাদের বইতে একটু দেখবা যে অনেক নাম্বার অনেক কেমিক্যালসের নাম দেওয়া আছে। এগুলো বেসিক্যালি অনুবাদ, যে কারণে অন্য অন্য বইতে যা ছিল সেগুলো সরাসরি তুলে আনছে। সব ইম্পর্টেন্ট না, কনসেপ্ট বোঝাটা এখানে খুব জরুরি। আর কি কি আসবে আমি তো তা পড়াচ্ছি, যেগুলো জানতে হবে। ওকে, প্লাস্টিড। সো প্লাস্টিড মানে কি? প্লাস্টিড মানে হচ্ছে একটা জীবন্ত জিনিস। এই যে প্লাস্ট কথাটা আছে এখানে, প্লাজম কথাটা আছে, তাই না? তো একটা লাইভ জিনিস যেটার মধ্যে বিক্রিয়া হয়, যেটার মধ্যে কোনো ঘটনা ঘটে। ওকে, তো প্লাস্টিড নিয়ে সবচেয়ে চমৎকার কনসেপ্ট হচ্ছে প্লাস্টিক হচ্ছে একটা বাটি। প্লাস্টিক মানে কি? একটা বাটি। এই যে এটা একটা বাটি ধরা যাক, এই বাটির মধ্যে আপনি যে কোনো কিছু রাখতে পারেন। যদি কিছু না রাখেন তাহলে এটা লিউকোপ্লাস্ট বা সাদা বাটি। যদি এটার মধ্যে রং রাখেন তাহলে এটা কালার প্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট বা রঙিন বাটি। এটার মধ্যে যদি আপনি সবুজ জিনিস রাখেন তাহলে এটার নাম হচ্ছে সবুজ বাটি বা ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছেন? তাহলে হোয়াট ইজ প্লাস্টিড বা প্লাস্ট? প্লাস্ট মানে এখানে একটা বাটি বোঝানো হয়েছে, একটা ধারক বোঝানো হয়েছে। ওকে, তাহলে একটু সুন্দর করে যদি আমরা বলি, কি বোঝাবো আমরা? ধারক বা পাত্র। তো এই হলো আমাদের অর্থ। তো এটা কাদের থাকে কাদের থাকে না, কাদের থাকে কাদের থাকে না, এটা আমরা একটু প্রথমেই দেখি। এটা প্রাণীতে নাই, আমাদের তো প্লাস্টিক থাকে না। এইটা থাকে না ছত্রাকে। ছত্রাকে যদি থাকতো তাহলে ছত্রাক কাজ সালোক সংশ্লেষণ করতে পারতো। এটা থাকে না ব্যাকটেরিয়াতে। কিসে থাকে না? ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া একটা আছে, বিশেষ ব্যাকটেরিয়া, দ্যাট ইজ কল সায়ানোব্যাকটেরিয়া। এটা সায়ানোব্যাকটেরিয়াতেও থাকে না। যারা সালোক সংশ্লেষণ করে না তাদেরই থাকে না। ব্যাপারটা খুব সিম্পল। তবে সায়ানোব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এরা কিন্তু ওই বাটিটা না থাকুক, ওরা বাটির মধ্যে একটা জিনিস তৈরি করে, একটা থলি তৈরি করে, করে ওইটার মধ্যে কিন্তু ক্লোরোফিল রেখে দিতে পারে। বুঝতে পারছো কেমনে করে? এই যে দেখো, এই যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটাকে একটু এরকম থলির মতো বানায়। থলি হয়েছে না এখানে? তাহলে থলির মধ্যে তারা চাইলে রেখে দিতে পারে। এই জন্যই কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও কিন্তু তারা সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে বলো তো, এখানে কি এটা বাটি? বাটি যদি এটা হতো তাহলে আমরা এটার নাম বলতাম যে এদের প্লাস্টিক থাকে। এটা বাটি না, এটা একটা থলি, থলির মতো। আর থলির মতো কথাটার অর্থ হচ্ছে, পরিভাষা হচ্ছে থাইলাকয়েড। ওকে, তাহলে সালোক সংশ্লেষণ যারা করবে না তাদের তো প্লাস্টিক থাকবেই না। সালোক সংশ্লেষণ করতে পারে তাদের মধ্যে একজনের শুধু প্লাস্টিড নাই বা বাটিটা নাই। বাটির বদলে এরা কি করতেছে? একটা থলির মতো গঠন করে, দ্যাট ইজ কল থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভেতরে তারা তাদের এই ক্লোরোফিল কিংবা সালোক সংশ্লেষণের যে কালারগুলো রাখে, কালারগুলো এটার মধ্যে রাখে। ঠিক আছে? সো আমরা বুঝতে পারলাম কাদের প্লাস্টিড থাকে না, তার উত্তর হলো এটা। প্রকারভেদ। প্রকারভেদটাতে আমরা একটু চলে আসি, তাইলে বুঝতে পারবেন। ধরা যাক হচ্ছে এটা একটা বাটি, এটা একটা প্লাস্টিড, এটা একটা প্লাস্টিড, অ্যান্ড এটা একটা প্লাস্টিড। খেয়াল করুন, এটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে কিছু নাই। তাহলে এটা হচ্ছে সাদা বাটি বা লিউকোপ্লাস্টিড। তাহলে এটা লিউকোপ্লাস্টিড বা সাদা বাটি, যেটাকে আমরা বলি লিউকোপ্লাস্ট। যখনই কোনো কিছু আমরা এখানে রাখবো, ধরা যাক কালারফুল জিনিস রাখলাম আমরা এখানে। ওকে, আমরা কালারফুল জিনিস রাখলাম, সো এটার নাম হবে কালারফুল বাটি বা ক্রোমোপ্লাস্ট। ওকে, আর যখন আমরা এটার মধ্যে শুধু সবুজ জিনিস রাখবো তখন এটার নাম হয়ে যায় ক্লোরো। ক্লোরো মানে সবুজ, ক্লোরো বা সবুজ বাটি, ক্লোরোপ্লাস্ট। সিম্পল। তাহলে বলো তো, প্লাস্টিক বা এই ধারক বা পাত্রটা কয় ধরনের? 3 ধরনের। যেটা সাদা রঙের সেটার নাম লিউকোপ্লাস্ট, যেটাতে অনেক কালার থাকে, দ্যাট ইজ কল্ড কালারফুল প্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট। আর যেটার মধ্যে সবুজ কালার থাকবে দ্যাট ইজ কল্ড ক্লোরোপ্লাস্ট। ওকে ওকে, তাহলে এবার আমরা চলে আসি যার মধ্যে কিছু নাই। যার মধ্যে কিছু নাই সেখানেও তো কিছু না কিছু আমরা রাখবো।
লিউকোপ্লাস্টকে আমরা একটা কাজে ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব? আমরা এটার মধ্যে প্রোটিন রাখতে পারি, আমরা এটার মধ্যে স্টার্চ রাখতে পারি বা শর্করা রাখতে পারি, আমরা এটার মধ্যে লিপিড রাখতে পারি। তাহলে আমরা এই বাটিটাকে কাজে লাগাবো অন্য কিছু রাখার জন্য। তাহলে বলো তো, একটা উদ্ভিদ যদি এই বাটির মধ্যে তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখে, তাহলে এই বাটিটা উদ্ভিদ তার কোথায় রাখবে? মাথার উপরে? পাতায়? কাণ্ডে? না, উদ্ভিদ তার গুরুত্বপূর্ণ জিনিস খাবারগুলো সবসময় মাটির নিচে রাখে। কারণ উপর থেকে তুমি যদি তাকে কেটে সরিয়ে ফেলো, উপর থেকে তুমি যদি কোনো একটা প্রাণী দিয়ে একটা উদ্ভিদকে খেয়েও ফেলো, সেই উদ্ভিদটা কি করবে? মাটির নিচে যেহেতু তার মূলে রাখছে খাবারগুলা, তাহলে ওগুলোকে আবার ব্যবহার করে আবার সে জন্ম নিতে পারবে। ঠিক আছে? তাহলে বলো তো লিউকোপ্লাস্ট কি হয়? লিউকোপ্লাস্টে খাদ্য থাকে। যেহেতু খাদ্য থাকে, এই জন্য এটা কোথায় থাকে? এটা মাটির নিচে বা মূলে থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। যদি কখনো এটার উপরে সূর্যের আলো পৌঁছায়, তখন লিউকোপ্লাস্ট আইদার এইটাতে পরিণত হয় কিংবা ওইটাতে পরিণত হয়। কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টেও পরিণত হতে পারে কিংবা ক্রোমোপ্লাস্টেও পরিণত হতে পারে। তবে ইউজুয়ালি এটা বেশিরভাগ সময় ক্লোরোপ্লাস্টে টার্ন করে। বুঝতে পারছো? আবার আপনারা দেখেন না, ক্লোরোপ্লাস্ট একটা ঘাসের মধ্যে, ঘাস সবুজ, ঘাসের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। আপনি একটা ইট দিয়ে ঢেকে রাখেন 3-4 দিন, ঘাসটা সাদা হয়ে যাবে, তাই না? তার মানে সবুজ ঘাস বা ক্লোরোপ্লাস্ট চাইলে লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে, আবার লিউকোপ্লাস্ট চাইলে ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে, পাশাপাশি ক্রোমোপ্লাস্টেও পরিণত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখতেছি? লিউকোপ্লাস্ট বা সাদা বাটিটা, যার মধ্যে খাদ্য আছে। 3 ধরনের খাদ্য থাকার জন্য এই বাটিটাকে আমরা 3 সময় 3 ধরনের নাম করি। যেমন যদি এটার মধ্যে অ্যামাইলো বা শর্করা থাকে, অ্যামাইলো মানে কিন্তু স্টার্চ, তাহলে এটা না হলে অ্যামাইলোপ্লাস্ট। যদি এটার মধ্যে লিপিড থাকে, বানানটা কিন্তু আমি একটু মডিফাই করছি, কিন্তু ইলাইও বানান কিন্তু এরকম না, বাট রাখলাম এই জন্য যেন মনে থাকে। ইলাইও, লাই মানে হচ্ছে লিপিড। তাহলে এই বাটির মধ্যে যদি আপনি কখনো লিপিড রাখেন, তাহলে এই লিউকোপ্লাস্টের নাম আমরা ইলাইওপ্লাস্ট বলব। এটার মধ্যে যদি প্রোটিন রাখেন, কি রাখেন? প্রোটিন, তাহলে এটার নাম হবে প্রোটিনোপ্লাস্ট। যেটা আর একটা নাম হলো অ্যালিউরোপ্লাস্ট। তো আশা করছি আপনারা লিউকোপ্লাস্টের খাদ্যের উপাদানের উপর ভিত্তি করে 3 ধরনের নাম পেয়েছেন: অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। বলেন তো লিউকোপ্লাস্ট কোথায় থাকে? যেহেতু সাদা, মূলে থাকবে। যেহেতু এটার মধ্যে কোনো বর্ণ নাই, তাহলে কি রাখবে? খাদ্য রাখবে। খাদ্য কোন ধরনের? সব ধরনের হইতে পারে, এবং খাদ্য অনুযায়ী তাদের নামটা আলাদা আলাদা হবে। যদি কখনো সূর্যের আলো পড়ে, মূল থেকে যদি একটু আপনি মাটিটা সরাই ফেলেন, সূর্যের আলো যদি এটাতে পড়ে, তাহলে এটা টার্ন করতে পারে ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট। বেশিরভাগ সময় এটা ক্লোরোপ্লাস্টে টার্ন করে। ঠিক আছে? আচ্ছা, ক্রোমোপ্লাস্ট যেটা, সেটা সম্পর্কে একটু দেখার আগে আমরা ক্লোরোপ্লাস্ট নামে সবার শেষে কথা বলবো। আমরা এখন ক্রোমোপ্লাস্ট নিয়ে কথা বলি। এই যে ক্রোমোপ্লাস্ট বলতে বোঝাচ্ছে এটার মধ্যে কালার বা ক্রোম আছে। ক্রোম মানে কিন্তু কালার। এটা হতে পারে অ্যান্থোসায়ানিন, হতে পারে বিটা সায়ানিন, হতে পারে বিটা সায়ানিন। তো এই যে অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, এরাই কিন্তু সব ধরনের কালার তৈরি করে ফেলে। লাল কালার, নীল কালার, কালচে কালার, বেগুনি কালার। বুঝতে পেরেছো? যে কোনো কালার এরা তৈরি করতে পারে। শুধু কি করতে হবে? এই জায়গায় একটু পিএইচটা চেঞ্জ করে দিতে হবে। খালি একটু পিএইচ চেঞ্জ করে দিতে হবে। আমি একটু এদিকে দেখাই। যদি পিএইচ কম হয়, কম মানে তো অম্লীয়, তাই না? অম্লীয় বা অ্যাসিড হলে তখন লাল হয়। তাহলে বলো তো, এই জায়গায় যদি একটু পিএইচটা কমে বা অ্যাসিড হয়, অ্যাসিডের কারণে কি কালার ধারণ করে? লাল। ওকে, অ্যাসিডের কারণে আমরা এইভাবে মনে রাখবো, আলাল। অম্লীয় হলে লাল হয়। যদি কখনো পিএইচটা বাড়ে, দ্যাট মিনস ক্ষারীয় হয়। ক্ষারীয়, দেখো খতে হচ্ছে ক্ষারীয়,
খনি দ্বারা মনে রাখবা নীল বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। তার মানে এটা ধরো যে গাছের পাপড়ি, এটা একটা গাছের পাপড়ি যেখানে ক্রোমোপ্লাস্ট আছে। তো এই গাছটাকে আপনি, গাছটা দেখলেন যে ধরা যাক গাছটার কালার হচ্ছে লাল। এখন আপনি এই গাছটাকে তুলে নিয়ে গিয়ে একটা মাটিতে রাখলেন, যে মাটির পরিবেশটা হচ্ছে ক্ষারীয়, ওখানে গিয়ে দেখবেন যে লাল পাপড়িটা নীল হয়ে গেছে। বুঝছেন? তো পিএইচটা আপনি চেঞ্জ করবেন, সাথে সাথে কালারগুলো চেঞ্জ হতে থাকবে। আবার যদি পিএইচ কি হয়, নিউট্রাল হয়, 7 হয়, নিউট্রাল হয়, নিউট্রাল, তাহলে এটা কি হতে পারে? নিউট্রাল হলে এটার কালার হতে পারে হচ্ছে বেগুনি বা কালচে নীল, কালচে নীল। তো আমি এটা এভাবে বলে রাখি, কানা বেনি। আচ্ছা, বেনি, বেনি তাহলে নিউট্রাল হলে বেগুনি বর্ণ ধারণ করে, কিংবা হচ্ছে কানা কালচে নীল ধারণ করে। ঠিক আছে, কালচে নীল ধারণ করে। সো আমি একটা উদ্ভিদের পাপড়ির কালার দেখলাম কালচে নীল, এই উদ্ভিদটাকে নিয়ে এমন একটা মাটিতে রাখলাম, অম্লীয় মাটি, পাপড়িটা তখন হয়ে যাবে লাল। আমি যদি কখনো ক্ষারীয় মাটিতে রাখি তাহলে লাল পাপড়ি হয়ে যাবে নীল। আমি যদি এরপর নিউট্রাল মাটিতে রাখি তাহলে নীল কালারটা ধীরে ধীরে গায়েব হয়ে গিয়ে বেগুনি বা কালচে নীল ধারণ করবে। তাহলে উদ্ভিদের পাপড়ি দেখেও কিন্তু আমরা মাঝে মাঝে কোন মাটিতে আছে, তার ভেতরে পিএইচ কেমন, এটা ধারণা করতে পারি। এইটাই তো বায়োলজির মজা। ওকে, তো এই যে কালার হচ্ছে, উদ্ভিদের পাপড়িগুলা কিংবা উদ্ভিদের ফল কিন্তু কালারফুল হয়। উদ্ভিদের কোথা থেকে হয় জানেন? প্রথমে কিন্তু সবুজ থাকে, তার মানে ক্লোরোপ্লাস্ট থেকে কিন্তু ক্রোমোপ্লাস্ট তৈরি হয়। আর এটা থেকে তো হয় আমরা তো জানি, তাই না? সূর্যের আলো পড়লে হতেই পারে। ঠিক আছে, তো বলো তো কখন এটা হচ্ছে মানে কালারফুল হয়ে লাভটা কি হচ্ছে ক্রোমোপ্লাস্টের? কালারফুল হলে কয়েকটা লাভ। এক নম্বর হচ্ছে যে রঙিন যখন হয় তখন পতঙ্গ আকৃষ্ট হয়, পতঙ্গরা আসে, এসে এদের পরাগায়ন ঘটায়। পরাগায়ন ঘটালে উদ্ভিদগুলো তখন সংখ্যা বাড়ে। পতঙ্গকে আকৃষ্ট করতে কিন্তু এটা কালারফুল হয়। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা মোটামুটি সবগুলো পড়ে ফেললাম। তো এখানে একটু ক্রোমোপ্লাস্ট নিয়ে আমি একটা কথা বলার আছে, আমি আপনাদের কিছু বলি। দেখেন আপনাদের বইয়ে লেখা আছে রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট। ওকে, তাহলে আমি কয়েকটা নাম দিই, নামগুলোর একটু মিনিং বলি। লিউকোপ্লাস্টের যেমন ক্লাসিফিকেশন আছে, ক্রোমোপ্লাস্টেরও ক্লাসিফিকেশন আছে। যেমন রোডোপ্লাস্ট, রোডোপ্লাস্ট বলতে বোঝায় এটি এমন এক ধরনের ক্রোমোপ্লাস্ট যেটি রেড কালার। রোডো মানে হচ্ছে রেড। ওকে, ফিওপ্লাস্ট, ফিও শব্দটা কিন্তু বাদামি, ব্রাউন। তাহলে বলো তো কোন একটা পাপড়ি তুমি দেখতেছো বাদামি কালারের, তাহলে ওখানে কোন ধরনের ক্রোমোপ্লাস্ট আছে? ফিওপ্লাস্ট আছে। ফিও মানে বাদামি। ঠিক আছে, মনে রাখার জন্য আমি একটু ট্রিকটা শেখাচ্ছি আর কি। জেন্থোপ্লাস্ট, জেন্থোপ্লাস্ট বলো তো, জ ন হ, এখানে হ আছে না, তাহলে এটা হলুদ বর্ণ দিবে, ঠিক কিনা? তাহলে জেন্থোপ্লাস্ট নাম দেখে তুমি বলবা এটা হচ্ছে হলুদ বর্ণ দিবে। তারপর দিয়ে আমরা ক্যারোটিনোপ্লাস্ট, ক্যারাটিন বা ক্যারোটিনো প্লাস্ট, এগুলো তোমরা ধীরে ধীরে শিখবা। নাম দেখেই বিভিন্ন জায়গায় তুমি কালার ডিফারেন্সিয়েট করতে পারবা, কারণ এই জিনিসগুলো কিন্তু বারবার বলা আছে। যেমন রোডোফাইটা, শৈবালে গিয়ে দেখবা তোমরা ফিওফাইটা। ঠিক আছে, তো অনেক জায়গায় এই শব্দগুলো আছে। যেমন প্রাণীর উদ্ভিদের যে শারীরতত্ত্ব চ্যাপ্টারটা আছে, ওখানে গিয়েও দেখবা তোমরা এই ধরনের কালারফুল এজেন্ট আছে। তো দেখে দেখে কিন্তু তোমরা শিখে ফেলবা যে অ্যাকচুয়ালি এই শব্দগুলো এত কঠিন না। ক্যারাটিনো, ক্যারোটিন শব্দ তো ক্যারট, ক্যারট মানে কিন্তু কমলা, তাই না? গাজরের কালারটা একটু কমলা বর্ণ না? তাহলে ক্যারাটিন শব্দটা আছে ক্যারট থেকে। ক্যারট মানে হচ্ছে গাজর, গাজর মানে হচ্ছে কমলা। তাহলে আমরা বুঝলাম লিউকোপ্লাস্টের ক্লাসিফিকেশন, ক্রোমোপ্লাস্টের ক্লাসিফিকেশন। আর ক্রোমোপ্লাস্টটা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন কালার হয়, তাই না? আর ওই যে অনেক ধরনের কালার হয়, কালার হওয়ার কারণ হলো এদের যে অ্যান্থোসায়ানিন এবং বিটাসায়ানিন নামক যে কেমিক্যালগুলো আছে, কেমিক্যালগুলো একটা থেকে আরেকটা কনভার্সন হয়, তখনই হয়। এরা কিন্তু গ্লাইকোসাইড, গ্লাইকোসাইড আর দ্য কেমিক্যালস, এটা গ্লাইকোসাইড নামক কেমিক্যালস। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইস্যু, কালারফুল হলে কিন্তু যে একটাই লাভ হয় তা না।
যে পতঙ্গরা আকৃষ্ট হচ্ছে এসে পরাগায়ন ঘটাচ্ছে তা না, আরও একটা কাজ হয়। সূর্যের অনেকগুলো কালার আছে না, সূর্যের যে ভিজিবল স্পেকট্রাম অনেক বেনি আসহ কলা, তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার হলে হয় কি সূর্যের আলোর বিভিন্ন বিভিন্ন কালারকে তারা অ্যাবজর্ব করতে পারে, করে সালোক সংশ্লেষণে সাহায্য করতে পারে। বুঝতে পারছো? সবুজ আলোটা তো করেই, সবচেয়ে বেশি কিন্তু সালোক সংশ্লেষণ করে কিন্তু অন্য আরেকটা বর্ণ, লাল বর্ণ। লাল আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়। তো যাই হোক না কেন, কথা হচ্ছে যে আলাদা আলাদা কালার হলে পরাগায়নের সুবিধা, আলাদা আলাদা কালার হলে সূর্যের আলাদা আলাদা লাইটগুলোকে তারা অ্যাবজর্ব করতে পারে, করলে তাদের সালোক সংশ্লেষণটা ভালো হয়। সো আমরা মোটামুটি শিখে ফেললাম সবকিছু। এখন আমরা ক্লোরোপ্লাস্টে চলে যাব। ঠিক আছে, কোথায় যাব? ক্লোরোপ্লাস্ট। আমাদের একটু জায়গা লাগবে। আমি কিন্তু আর এক্সপ্লেনেশনে যাব না, পরবর্তীতে কিন্তু এগুলো বোঝাবো না, হ্যাঁ, কারণ আমি অলরেডি কিন্তু রিভিশনের সাথে সাথে দিয়ে ফেলছি। ক্লোরোপ্লাস্ট, তো তোমরা ক্লোরোপ্লাস্ট পড়ার সময় মনে রাখবা যে এটা ওয়ান কাইন্ড অফ মাইটোকন্ড্রিয়া, এটা ওয়ান কাইন্ড অফ মাইটোকন্ড্রিয়া, তাহলে পড়াটা সহজ হয়ে যায়। এই যে এখন মাইটোকন্ড্রিয়ার ছবি আমি অ্যাড করছি, এখান থেকে কিভাবে আমরা ক্লোরোপ্লাস্টে টার্ন করতে পারি, শিফট করতে পারি, আমি এখন এটা দেখাবো। দেখো, মাইটোকন্ড্রিয়াতে তো এরকম ভাঁজ ভাঁজ থাকে, এখানে এটা ভাঁজ ভাঁজ না থেকে আমরা এক কাজ করি, ভাঁজ ভাঁজ না রেখে আমরা এক কাজ করি, এটাকে আমরা একটু ছোট করি মেমব্রেনটাকে, তাহলে দেখবা মেমব্রেনটা অটোমেটিকলি এরকম করে ফিট হয়ে যায়, তাই না? তাহলে বলো তো কয়টা মেমব্রেন ক্রিয়েট হয়ে গেল ক্লোরোপ্লাস্টে? দুইটা মেমব্রেন বা দুইটা পর্দা ক্রিয়েট হলো। এবং সাথে সাথে কি হয় জানেন, এখানে কিছু থলি তৈরি হয়, এখানে কিছু থলি তৈরি হয়, ভেতরে ভেকুরল কোষ গহ্বর তৈরি হয়, এবং গহ্বরগুলো একটার সাথে একটা অ্যাড হইতে থাকে। তখনই যেটা হয় যে এখানে একটা থলি অ্যাড হইলো, আরেকটা থলি অ্যাড হইলো, আরেকটা থলি অ্যাড হইলো, আরেকটা থলি অ্যাড হইলো। দেখলা কি হচ্ছে? ইয়েস, এদিকেও কিছু সেম কাহিনী ঘটছে, এদিকেও কিছু ভেকুয়াল ক্রিয়েট হয়েছিল, পরস্পরের সাথে কমিউনিকেশন হচ্ছে এটার দ্বারা, এখান থেকে আবার এদিকে কমিউনিকেশন, এখানে আছে কিছু, এদের সাথে এই যে এখানে কিছু আছে, এদের কমিউনিকেশন আছে। তাহলে এবার বলো তো, আমরা এমন একটা অঙ্গাণু পড়তেছি দ্যাট ইজ কল ক্লোরোপ্লাস্ট, এটাও একটা ধারক, প্লাস্টিড যেহেতু, এখানে সবুজ ধারক থাকে। সবুজ ধারকগুলো কোথায় থাকে জানো? এই যে এগুলোর ভেতরে, এই যে এখানে থাকে, ভেতরে থাকে এখানে। তাহলে আমরা পেলাম এইটা। সো ক্লোরোপ্লাস্ট পড়ার সময় আমরা একবার বাইরে থেকে শুরু করি এক একটা করে। দেখো তো, এখানে একটা মেমব্রেন আছে না, এটা বহিস্থ মেমব্রেন, বহিস্থ পর্দা। এই যে এখানে একটা আছে অন্তঃস্থ পর্দা। তো দুইটা পর্দা আছে বা দুইটা মেমব্রেন আছে, এরা বেসিক্যালি হচ্ছে ভেতরটাকে কি দিচ্ছে? সুরক্ষা দিচ্ছে, ভেতরে যে ঘটনাগুলো ঘটবে এই ঘটনাকে একটা সুবিধা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা পর্দা যদি চিন্তা করে, এই যে দেখো এখানে আরেকটা পর্দা, এটা থাইলাকয়েড মেমব্রেন বা এটা আরেকটা মেমব্রেন, রাইট? তো এই যে মেমব্রেন আরেকটা দেখতে পাচ্ছ। এখন তোমরা আমাকে বলো তো যে একটা ক্লোরোপ্লাস্টে আসলে কয়টা মেমব্রেন থাকে, কয়টা পর্দা থাকে? তুমি একবারে ভেতরে যদি যাইতে চাও, এইটা ধরা যাক এটা একটা ঘর, এই ঘরটাতে যাইতে গেলে কয়টা মেমব্রেন ভেদ করে যাইতে হবে? একটা, তারপর আরেকটা দুইটা, এই যে একটা তিনটা ভেদ করে যাইতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে ছিল দুইটা স্তর, এখানে আমরা পেলাম তিনটা স্তর বা তিনটা মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা তো এটা দেখছি, ক্লোরোপ্লাস্টটা আমরা দেখলাম। এখন আমরা আসি যে এর আলাদা কি কি নাম আছে। যেহেতু এখানে গ্লুকোজ তৈরি হয়, কি তৈরি হয়? গ্লুকোজ। তোমরা জানো গ্লুকোজ মানে হচ্ছে শর্করা, তাহলে আমরা এটাকে কি শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর বলতে পারি না? শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর বলতে পারি কিনা, কিচেন বলতে পারি কিনা এটাকে আমরা? খাদ্য তৈরি হচ্ছে উদ্ভিদের কোথায়? ক্লোরোপ্লাস্টের মধ্যে, তাহলে এটা কিচেন, রান্নাঘর। এটা একটা কারখানা, কারণ এখানেই কিন্তু শর্করা উৎপন্ন হচ্ছে, ঠিক না? আচ্ছা, এবং এখানে আরেকটা মজার ঘটনা ঘটতেছে। সূর্যের যে শক্তিটা ভেতরে এসে খাদ্যের ভেতরে গিয়ে প্রবেশ করতেছে, মানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে। শর্করা কি একটা কেমিক্যাল? তাহলে শক্তিটা কোথায় ছিল? সূর্যের আলোতে ছিল, সূর্যের আলো থেকে এখন এটার মধ্যে চলে আসছে। তাহলে এটা এমন একটা অঙ্গাণু যেখানে শক্তির রূপান্তর হয়, আলোক শক্তি
রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, ঠিক কিনা? এই জন্য এটাকে বলা হয়েছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে বলো তো কেন এটাকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়? কারণ এখানে শক্তি রূপান্তর ঘটে। সূর্যের শক্তিটা শর্করার মধ্যে যখন প্রবেশ করে, সো দিস ইজ কল্ড কেমিক্যাল এনার্জি। লাইট এনার্জিটা হয়ে যায় কেমিক্যাল এনার্জি, ঠিক আছে? তাহলে এই নাম দুটোর অর্থ বুঝতে হবে, এখানে কোন ধরনের কনভার্সন হচ্ছে, মানে কোন ধরনের রূপান্তর হচ্ছে এটা জানতে হবে। এবার চলে আসে আকৃতি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় আমি বলেছি। এদের বিভিন্ন ধরনের আকৃতি আছে। লেন্স আকৃতি কমনলি দেখা যায়, ফিতার মতো পাওয়া যায়, গাঢ়ল আকৃতি দেখা যায়, জালিকা আকৃতি দেখা যায়, আর অনেক ধরনের বাটি আকৃতি দেখা যায়। তো নানা ধরনের আকৃতি আছে। আকৃতিগুলো আলাদা আলাদা হওয়ার বেশ কিছু কারণ আছে। একটা হলো যে আমি যে ফিতার মতো হয়ে আমি ছড়িয়ে থাকতে পারবো, লম্বা কোনো একটা, যেমন স্পাইরো ওয়্যারের মধ্যে কি আমি স্পাইরো ওয়্যারের মধ্যে স্পাইরালি থাকবো, যত বেশি স্পাইরালি থাকবো তত বেশি থাকতে পারবো আমি, তাই না? একটা স্প্রিং লম্বাগুলো অনেক বড়, খাটোগুলো কিন্তু ছোট, তাহলে স্প্রিং অবস্থায় কিন্তু সে অনেক থাকতে পারে। তাহলে বলো তো স্পাইরো ওয়্যারাতে কেন স্পাইরালি থাকে? কারণ স্পাইরালি থাকলে সে বেশি থাকতে পারবে, আর বেশি থাকলে বেশি সালোক সংশ্লেষণ করতে পারবে, রাইট? সো শেপগুলোর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ যে শেপ চেঞ্জ করলে বেশি বেশি ক্লোরোপ্লাস্ট বা বেশি বেশি হচ্ছে রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, সো আকৃতিটা তোমরা পড়ে নিবা, কাজের ক্ষেত্রে কোন ধরনের আকৃতি হয়। এটা যদি তোমরা এখানে নাও পড়ো, পরবর্তীতে আমি কোনো এক সময় সলভ ক্লাসের সময় বা শেষের দিকে আমি পড়াই দেবো, ঠিক আছে? বাট এটা তোমরা নিজ দায়িত্বে আগে পড়ে ফেলবা। যারা যারা সাহসী আছো অবশ্যই অবশ্যই আকৃতি পড়বে, এখান থেকে এডমিশনের প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন আসে একাডেমিকে। আচ্ছা, উৎপত্তি। ব্যাকটেরিয়া, সরি আমি বলছিলাম এটা মাইটোকন্ড্রিয়ার মতো। কিসের মতো? মাইটোকন্ড্রিয়ার মতো। তোমাদের কি মনে আছে মাইটোকন্ড্রিয়া কি হয়? পূর্বের কোষ থেকে এই যে মাইটোকন্ড্রিয়া, এই কোষের মধ্যে ওরা আলাদাভাবে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় চলে আসে। সেম এদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় উপরের কোষ থেকে নিচের কোষে চলে আসে। বাট উন্নত যেগুলো উদ্ভিদ, আম গাছ, জাম গাছ, এদের ক্ষেত্রে কি হয়? আবৃতবীজী যেগুলো উদ্ভিদ, এদের ক্ষেত্রে কিন্তু অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে আসে, এটা সত্য। বাট এইটাতে হয় কি, এখান থেকে যদি এখানে আসে, এটা ভাজক কোষ, এইটার কিন্তু প্লাস্টিডটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট, এটাকে বলা আদি প্লাস্টিড বা প্রোটোপ্লাস্টিড বা প্রোপ্লাস্টিড, ঠিক আছে? তাহলে বলো তো অনুন্নতদের ক্ষেত্রে কি হয়? পূর্বতন কোষ থেকে সন্তান কোষের মধ্যে চলে আসে, পরের কোষে চলে আসে অ্যামাইটোসিসের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে। বাট উন্নত উদ্ভিদে কি হয়? প্রথম কোষের আদি প্লাস্টিডটি পরের কোষে গিয়ে নতুন প্লাস্টিড তৈরি করে। আদি প্লাস্টিড কি, এটা আমি ভাজক টিস্যু যেখানে পড়াবো বা টিস্যু পড়াবো সেখানে এটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, সব ব্যাখ্যা এক জায়গায় দিতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। সো যেখানে যেখানে যে টপিক আসবে সেখানে আমরা সেটা শিখবো। উৎপত্তি শেষ। আবরণী। আবরণী নিয়ে একটু কথা আছে আমার। সেটা হলো আমরা যখন এটা পড়ছিলাম, তোমাদের কি মনে আছে যে এই যে এইসব জায়গায় কিছু ফসফোলিপিড থাকে, যে ফসফোলিপিডগুলা ভাঁজগুলা ঠিক রাখে মাইটোকন্ড্রিয়ার, কার্ডিওলিপিন, মনে আছে? ওইটার নাম কার্ডিওলিপিন এই জন্যই ছিল কারণ ওটা প্রথম কার্ডিও বা হার্ট থেকে পাওয়া গেছিল, আবিষ্কার করা হয়েছিল। যে হার্টের কোষে যে মাইটোকন্ড্রিয়াগুলো ছিল, ওই মাইটোকন্ড্রিয়াগুলোর মধ্যে ওই লিপিডটা পাওয়া গেছিল, এই জন্য ওটার নাম ছিল কার্ডিওলিপিন। ওকে, তো যাই হোক, এইটার ক্ষেত্রেও কিন্তু এরকম সেম কিছু কিছু ফসফোলিপিড আছে এই যে এগুলোতে। এগুলো থাকে বলেই কিন্তু এই যে থলিগুলা ঠিকঠাক থাকে। এইগুলোর নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। কি নাম? গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে বলো তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আলাদা যে জিনিসটার কথা আমরা আলোচনা করেছিলাম তার নাম কি? কার্ডিওলিপিন। এই সেইটাই আমরা প্লাস্টিডে আসলাম, যখন কি পেলাম আমরা প্লাস্টিডে, সেটার নাম পেলাম গ্লাইকোসিল গ্লিসারাইড। গ্লাইকোসিল গ্লিসারাইডটার অনেক কাজ, কিন্তু ও না থাকলে কিন্তু এই থলিগুলো থলির মতো থাকতো না, খুলে যাইতো। ও আছে বলে কিন্তু এগুলোর ভেতরে ওই যে সালোক সংশ্লেষণের যে কেমিক্যালগুলা আমরা পড়বো কিছুক্ষণ পরে, ওগুলো এখানে থাকতে পারে। ও আছে বলেই কিন্তু সূর্যের আলো উদ্ভিদের জন্য ভালো, বাট সূর্যের আলো এসে যদি তাদের সালোক সংশ্লেষণ হয় যে কেমিক্যালগুলো, ওগুলোকে যদি নষ্ট করে ফেলে, তাই না? তো ওগুলোকে সে রক্ষা করে। আলো লাগবেই, আবার যেন নষ্ট না করতে পারে, এই জন্য এই এই গ্লাইকোসিল গ্লিসারাইড কাজ করে। আচ্ছা, আরেকটা ঘটনা ঘটে, যেমন এগুলোর মধ্যে বিক্রিয়া হলে রিয়েক্টিভ অক্সিজেন তৈরি হয়, ওকে, যেটাকে তোমরা ফ্রি রেডিক্যাল বলো। ফ্রি রেডিক্যালগুলো কিন্তু সবাইকে নষ্ট করে ফেলে।
তো গ্লাইকোসিল গ্লিসারাইড করে কি ফ্রি রেডিক্যালগুলোকে মিনিমাইজ করে, ক্লিন করে ফেলে। তো এগুলো জানতে হবে না, বাট আমি বলে রাখলাম যে গ্লাইকোসিল গ্লিসারাইডও খুব ইম্পর্টেন্ট এখানে। এবার চলে আসি আমরা এই দুইটা জিনিস নিয়ে, স্ট্রোমা ম্যাট্রিক্স, থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, দেখো এই অঞ্চলটার নাম তোমরা তো জানো যে এর ক্ষেত্রে এটার নাম ছিল ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্স, বাট ম্যাট্রিক্সকে এখানে স্ট্রোমাও বলা হয় স্পেশালি। স্ট্রোমা, স্ট্রোমা শব্দের অর্থ হলো বেড বা বিছানা। এই বেডটার উপরে তো এই জিনিসগুলো আছে কি না? এটা যদি একটা বেড হয়, এই জায়গাগুলা বেডটার উপরে কিন্তু এই জিনিসগুলো আছে, এই জন্য এটার নাম হচ্ছে স্ট্রোমা বা বেড। ঠিক আছে, ম্যাট্রিক্সও বলা যায়, স্ট্রোমা বলা যায়, তবে স্ট্রোমা নামটা স্পেশালি এখানে বলা হয়। আচ্ছা, এই যে ছোট ছোট যে থলিগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হলো থলির মতো বা থাইলাকয়েড। কি বলে? থলির মতো বা থাইলাকয়েড। এই থাইলাকয়েড ভেতরে কিন্তু হচ্ছে সূর্যের আলোক রশ্মি আসে, এসে এখানেই কিন্তু সালোক সংশ্লেষণটা শুরু হয়, যদিও বাকি অংশটা কিন্তু এই যে এখানে হয়, স্ট্রোমাতে হয়, বাট সূর্যের আলো এসে সালোক সংশ্লেষণের ফার্স্ট হাফ ঘটনাগুলো এগুলোর ভেতরেই ঘটে, কারণ সূর্যের আলো ধরার জন্য কিন্তু এই যে এখানে কেমিক্যালগুলো, তাই না? ওকে, সালোক সংশ্লেষণে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি লাগে, সেই পানির ভাঙার কাজটা এখানে হয়, শক্তি এখানে উৎপন্ন হয়, দেন কার্বন ডাইঅক্সাইড থেকে যে গ্লুকোজ উৎপন্ন হয় সেটা এখানে হয়। ঠিক আছে, আমরা এটা আমরা হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে খুবই চমৎকারভাবে শিখেছি। তোমরা যারা এখনো ক্লাস করো নাই, ওখানে গেলেই তোমরা পাবা। আচ্ছা, দিস ইজ থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড। তোমরা একটু চিন্তা করো, এখানে যতগুলো থাইলাকয়েড আছে, এগুলোকে যদি আমরা ধীরে ধীরে ছোট করি, জুম আউট করি, এগুলো কি ছোট্ট একটা দানার মতো লাগবে না? তিনটা মিলে ছোট্ট একটা দানা, বা এটাকে গ্রানাম মনে হবে। গ্রানাম, গ্রানাম মানে হচ্ছে গ্রানিউল, গ্রানাম মানে হচ্ছে গ্রানিউল বা দানা। তো এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, এবং এটা আর একটা গ্রানাম। আম আছে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল, তো সবগুলো গ্রানামকে যদি আমরা একসাথে বলি, হয়ে যায় গ্রানা। কি হয়ে যায়? গ্রানা, রাইট? আচ্ছা, এবার একটু দেখো, এই গ্রানামের সাথে এই গ্রানামের একটা কানেকশন রয়েছে, এই যে একটা পাতলা একটা লেয়ার দ্বারা, পাতলা একটা লেয়ার, একটা নালীপথ, এটার নাম হলো ল্যামেলি। কি নাম এটা? ল্যামেলা বা ল্যামেলি। যেহেতু স্ট্রোমাতে আছে, এই জন্য এটার নাম হলো স্ট্রোমা ল্যামেলি। তাহলে বলো তো, একটি গ্রানামের সাথে আরেকটি গ্রানামের যে কমিউনিকেশন চ্যানেলটা আছে, এটার নাম কি? এটার নাম হলো ল্যামেলি। ল্যামেলি মানে হচ্ছে লেয়ার, পাতলা জিনিস, খুবই পাতলা। আর এটা স্ট্রোমাতে আছে, এই এলাকাতেই আছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা কিন্তু সবগুলো এখানে শিখে ফেলছি। এবার চলে আসি আমরা বাকি জিনিসগুলা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যা যা পেয়েছিলাম এখানে তাইটাই পাবো। বৃত্তাকার এখানে কি পাবো? ডিএনএ পাবো। ডিএনএ থাকলে এখানে আরএনএ পাবো, এবং আরএনএ থাকলে এখানে কি পাবো আমরা? রাইবোজোম পাবো, এবং রাইবোজোমটা কি? 70S রাইবোজোম পাবো। এগুলো নিয়ে নিশ্চয়ই আপনাকে পড়াইতে হবে না। ওকে, আচ্ছা। আর কি পাবো আমরা? আর পাবো হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস মানে কি? সালোক সংশ্লেষণ। তাহলে এই জায়গায় যেহেতু সালোক সংশ্লেষণ হয়, তাহলে আমরা এই যে এখানে গিয়ে যে কেমিক্যালগুলো পাবো, এই যে মেমব্রেনটাতে, এই মেমব্রেনে কিন্তু কেমিক্যাল আছে। সো এই মেমব্রেনগুলোকে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষণকারী একক। এই ফটোসিনথেটিক ইউনিটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন, লিপিড আছে, রাসায়নিক পদার্থ আছে, যেটা তোমরা রিডিং পড়ার সময় পাবা। মুখস্থ করার এখন দরকার নাই, তোমরা উদ্ভিদ শারীর তত্ত্বে যে অংশটুকু আছে ওখানে গিয়ে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে দেখবা যে মাইটোকন্ড্রিয়ার মতোই এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এখানে হচ্ছে এটিপি সিনথেসিস আছে, এটিপি তৈরি হয় কিন্তু এখানে মাইটোকন্ড্রিয়ার মতোই। সো দেখো, আমরা কিন্তু এগুলো কভার করছি। আশা করছি তোমরা সবাই এই অংশটা বুঝতে পারছো। এখন আমি চলে আসি, পুরো ব্যাপারটা আরেকবার বলি। সেটা হলো দিস ইজ প্লাস্টিড। প্লাস্টিড মানে হচ্ছে পাত্র। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সবুজ পাত্র, কারণ এখানে সবুজ বর্ণ আছে। সবুজ বর্ণগুলো সবসময় থাইলাকয়েডের ভেতরে থাকে। এটা তিনটা মেমব্রেন, একটা মেমব্রেন, দুইটা মেমব্রেন এবং তিনটা মেমব্রেন।
বাইরের যে মেমব্রেনগুলো আছে এগুলো মোটামুটি প্রোটেক্টিভ লেয়ার, কিন্তু ঘটনা ঘটে অ্যাকচুয়ালি ভেতরের মেমব্রেনগুলোর মধ্যে। দিস ইজ থাইলাকয়েড, 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 সবাই মিলে একটা দানা বা গ্রানাম, আম, সবগুলো গ্রানাম মিলে হচ্ছে গ্রানা। গ্রানামের মধ্যে যে কমিউনিকেশন চ্যানেলগুলো রয়েছে দে আর কল্ড ল্যামেলি। ল্যামেলি মানে লেয়ার, পাতলা লেয়ার। আর কি আছে, যেহেতু এটা ব্যাকটেরিয়া, কারণ মাইটোকন্ড্রিয়াকে আমরা ব্যাকটেরিয়া বলছিলাম, এটা একটা ব্যাকটেরিয়া ধরা যাক, তাহলে ব্যাকটেরিয়ার মতো একটা বৃত্তাকার ডিএনএ থাকবে। বৃত্তাকার ডিএনএ থাকলে আরএনএ থাকবে, আরএনএ থাকলে প্রোটিন উৎপন্ন হবে, যার কারণে 70S রাইবোজোম থাকবে, তাই না? সব কিছুই থাকবে। আর ফটোসিনথেসিসের জন্য যে জিনিসগুলা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা যে ধরনের পাইছিলাম না, অক্সিসোম, তারপর হচ্ছে আরো অনেক কিছু, ইটিএস পাইছিলাম। এই দেখো এদের ইটিএস আছে, এখানে এটিপি সিনথেসিস আছে, সব কিছুই আছে। সো এটা তোমরা রিডিং পড়বা, রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা। চিত্রটা খুব ইম্পর্টেন্ট, কারণ চিত্রের মধ্যে অনেক কথা আছে, ঠিক আছে? সো মোটামুটি আমরা এটা কভার শেষ করছি। এখন আমরা কাজে চলে আসবো। কিসে চলে আসবো? কাজে। লুক, শর্করা জাতীয় খাদ্য প্রডিউস করে, এটা আমরা জানি। এখানে কিন্তু চিত্রটা ইম্পর্টেন্ট, অ্যাকর্ডিং টু চিত্র এই টার্মগুলো ইম্পর্টেন্ট, ওকে? গ্লাইকোসিল, গ্লিসারাইড ইম্পর্টেন্ট, অন্য নামগুলো ইম্পর্টেন্ট, পাপড়ির বর্ণ পরিবর্তনটা ইম্পর্টেন্ট, প্রকারভেদটা ইম্পর্টেন্ট, কারা কিসে ট্রান্সফার হচ্ছে, কাদের কোন বর্ণ কারা কোথায় থাকে, এটা ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্ট পাতায় থাকে, সবুজ অংশে থাকে, ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে, পাপড়িতে থাকে, ফলে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তাই না? তো তোমাদের এটা কিন্তু পড়তে হবে, দেখবে একটা পার্থক্য আছে, চার্টটা পড়তে হবে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো কাজগুলো এমনিতেই মনে থাকে, কাজগুলো মাইটোকন্ড্রিয়ার মতোই, শুধু একটু আলাদা, কাজগুলো একটু আলাদা। ওটা এটিপি উৎপন্ন করতে, এটা শর্করা জাতীয় খাদ্য প্রডিউস করে। সেজন্য তো এটাকে আমরা কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলেছি আমরা। এখানেই সৌরশক্তিটা কি শক্তিতে পরিণত হয়? কেমিক্যাল বা অর্গানিক এনার্জিতে, তাই না? এই কেমিক্যাল বা অর্গানিক এনার্জির মধ্যে আসে। এই জন্য বলা হয়েছে যে সৌরশক্তিটা অর্গানিক শক্তি বা জৈবিক শক্তি বা কেমিক্যাল এনার্জিতে পরিণত হয়। এখানে একটা স্পেশাল ঘটনা ঘটে। বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডটা, এই দেখো কার্বন ডাইঅক্সাইড, আর মাটি থেকে আসে পানি, পানিটাই যে এখানে যায়, পানি কোথায় গেল? এখানে। কার্বন ডাইঅক্সাইড কোথায়? এখানে। পানিটা এখানে আসে, সূর্যের আলোক রশ্মিটা এখানে আসে, তখন সূর্যের আলোক রশ্মি, পানি, ফটোসিনথেটিক ইউনিট বা সব কেমিক্যাল মিলে তৈরি করে হচ্ছে এটিপি। কি তৈরি করে? এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করলো। এই যে কার্বন ডাইঅক্সাইড আসছে, কার্বন ডাইঅক্সাইড চক্রে প্রবেশ করে, তোমরা জানো C3C4 এর কথা। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন চক্রে প্রবেশ করে এখানে কিন্তু এই গ্লুকোজ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গ্লুকোজ। তাহলে দেখো পানির ঘটনাটা এখানে, কার্বন ডাইঅক্সাইডের ঘটনাটা এখানে, আলটিমেটলি দুইটা মিলে সালোক সংশ্লেষণ, তাই না? আর এই C3 চালানোর জন্য যে এটিপি গুলো লাগে, এটিপি গুলো বেসিক্যালি এই যে এখানে যে এটিপি গুলো উৎপন্ন হয়েছিল সেই এটিপি গুলো এখানে লাগে। আমি আরেকবার বলি, পানিটা এখানে আসে থাইলাকয়েডের ভেতরে, সূর্যের আলোক রশ্মিটা ওখানে আসে, ওখান থেকে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন হয়। এই শক্তিগুলো C3 চক্রটাকে চালাইতে কাজে লাগে। আর এখানে কার্বন ডাইঅক্সাইডটা এসে প্রবেশ করার পর গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডটা যেখানে ঘটনা ঘটাচ্ছে এটা স্ট্রোমাতে ঘটতেছে, আর পানির ভাঙন যেটা ঘটতেছে সেটা কিন্তু থাইলাকয়েডে ঘটতেছে। মানে দুইটা জায়গা মিলেই টোটালি হচ্ছে সালোক সংশ্লেষণ, ঠিক আছে? তাহলে এবার দেখো তো, এই যে কার্বন ডাইঅক্সাইডটা যখন এখানে আসে, এই চক্রটার মধ্যে প্রবেশ করে, এখানে রাইবোলোজ 1,5-বিসফসফেট বলে একটা জিনিস থাকে। কার্বন ডাইঅক্সাইডটা এসে এই রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্ত হয়। সেই কথাটাই কিন্তু এখানে বলছে যে কার্বন ডাইঅক্সাইডটা RUBPর সাথে যুক্ত হয়, রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্ত হয়। ওকে, আচ্ছা। প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করে। ওই যে আমরা ডিএনএ এর কথা বলছিলাম, দিস ইজ এ ডিএনএ। তুমি জানো যে ডিএনএ থেকে নিউক্লিক অ্যাসিড বা একটা এমআরএনএ তৈরি হয় কি না? তাহলে আমরা পেলাম যে নিউক্লিক অ্যাসিড তৈরি হইলো, এই যে হইলো, বা আরএনএ তৈরি হলো। আর এই আরএনএটা যখন রাইবোজোমে যাবে, এই যে রাইবোজোমে গেলে তখন কি প্রোটিন উৎপন্ন হবে কিনা? হবে। সো সেইটার কথা এখানে বলছে। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, এবার আমরা চলে আসি ফটোফসফোরাইলেশন। দেখো ফটো মানে কিন্তু লাইট বা আলো, আর ফসফোরাইলেশন শব্দের অর্থ হলো ফসফেট যুক্ত হওয়া, ঠিক আছে? এডিপির সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন এটা এটিপিতে পরিণত হয়। তাহলে এই যে এডিপির সাথে যে ফসফেট যুক্ত হইল, দ্যাট ইজ কল্ড ফসফোরাইলেশন। তাহলে বলো তো, আলো লাগবে এবং এডিপির সাথে তখনই ফসফেট যুক্ত হবে, হলেই এটিপি উৎপন্ন হবে। তো পুরো ব্যাপারটার নাম কি? ফটো ফসফোরাইলেশন। ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে এটিপি তৈরি।
ফসফোরাইলেশন মানে কি? এটিপি তৈরি, মানে এটিপির সাথে ফসফেট যুক্ত হলে তো এটিপি তৈরি হয়। তো এবার বলো তো, এই যে সূর্যের যে আলোক রশ্মিটা এই যে এখানে আসছিল, পানি এখানে আসছিল, আসার পর কি এখানে এই যে এটিপি এবং এনএডিপি উৎপন্ন হয়েছে কিনা? তাহলে সূর্যের আলোর জন্য আমরা এটাকে বলবো ফটো, এটিপি যেহেতু তৈরি হলো দ্যাট ইজ কল্ড ফসফোরাইলেশন, দ্যাট ইজ কল্ড ফটোফসফোরাইলেশন। তাহলে বলো তো ফটোফসফোরাইলেশন কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে নাকি ম্যাট্রিক্সে ঘটে? থাইলাকয়েডে ঘটে। সো দিস ইজ ফটোফসফোরাইলেশন। সালোক শ্বসন কি জিনিস? সালোক মানে হচ্ছে আলো, ফটো, আর শ্বসন মানে হচ্ছে রেসপিরেশন। তো ফটো রেসপিরেশন বলে একটা টার্ম আছে, বুঝছো? যখন এই যে কার্বন ডাইঅক্সাইড আসতে পারে না, তখন করে কি, কোষের অক্সিজেনটাকে তারা নেয়, নিয়ে শর্করা প্রডিউস করে। তাহলে অক্সিজেন থেকেও কিন্তু শর্করা প্রডিউস করা যায়, খুবই অল্প করে, এবং ওই সময় উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। আবার খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে আসতে পারতেছে না, কখনো কখনো আর কি, যখন উচ্চ রোদ, উচ্চ তাপমাত্রা তৈরি হয় তখন কিন্তু এটা হয়। উল্টা ঘটনা ঘটে, কার্বন ডাইঅক্সাইড আসতে পারে না, কারণ উচ্চ তাপমাত্রায় পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাইঅক্সাইড আসতে পারে না। তখন উদ্ভিদ করে কি, উল্টা ঘটনা ঘটায়, অক্সিজেনকে নেয়, নিয়ে শর্করা উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইডের বদলে, তখন উল্টা আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে বলো তো, অক্সিজেন নিল, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, দ্যাট ইজ কল্ড শ্বসন, রাইট? তাহলে এই জন্য এটাকে বলা হয় সালোক শোষণ বা আলোক শোষণ। কারণ আলো বেশি হলে, তাপমাত্রা বেশি হলেই কিন্তু অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে শব্দটার অর্থ বুঝতে হবে, এটা কিন্তু উদ্ভিদ শারীর তত্ত্বে গিয়ে আমি পড়াইছি, আর তোমরা যারা পড়বা যখন, তখন এটা পেয়ে যাবে, চিন্তার কিছু নাই এগুলা। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। হোয়াট ইজ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স? দেখো, এটা একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যখন আসে, তো এটা নিউক্লিয়াসের ভেতর থেকে কিন্তু ডিএনএ গুলো পরের কোষের নিউক্লিয়াসে যায়। আবার বলো, নিউক্লিয়াসের তথ্যগুলো নিউক্লিয়াসে যায়, তাহলে এটা কি নিউক্লিয়ার ইনহেরিটেন্স না? নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসে যাচ্ছে বংশগতিটা কোথা থেকে কোথায় যাচ্ছে, তথ্যগুলো কোথায় যাচ্ছে? নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসে। তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিয়ার ইনহেরিটেন্স। বাট সাইটোপ্লাজমে কিন্তু দেখো কে থাকে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা কি? ক্লোরোপ্লাস্ট। তোমরা কি খেয়াল করছো এটা সাইটোপ্লাজমে থাকে? তাহলে সাইটোপ্লাজম থেকে এদের ডিএনএ গুলো দেখো সাইটোপ্লাজমে আসতেছে, তাই না? সাইটোপ্লাজমে আসতেছে, তাহলে এটার নাম সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। মানে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলতে বোঝাচ্ছে যে ডিএনএর যেমন নিউক্লিয়াসে থাকে, ওখান থেকে নিউক্লিয়াসে যায়, আর সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো রয়েছে এখানকার ডিএনএ গুলা ওই পরের কোষে সাইটোপ্লাজমেই যায়। সাইটোপ্লাজমের ডিএনএ, সাইটোপ্লাজমেরই মাইটোকন্ড্রিয়া বা সাইটোপ্লাজমেরই প্লাস্টিডের ভেতরে যায়, যে কারণে দিস ইজ কল্ড সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। ওকে, ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। যারা ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার আছো, তারা কখনোই পড়ো নাই, তাদের কাছে একটু কমপ্লেক্স লাগবে, বাট এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো মোমেন্টে দিতে পারে। তাহলে তোমরা এই জিনিসটা বলবা যে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসে যাওয়া ডিএনএ বা ক্রোমোজোমকে বলা হয় নিউক্লিয়ার ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক অঙ্গাণু, দ্যাট মিনস প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, সেখান থেকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু মানে পরের কোষের সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে চলে যাওয়াটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। ঠিক আছে? আর বংশানুক্রমে বৈশিষ্ট্যের স্বকীয়তা থাকে, যেটা হয় আমি বলি, এখানে যে ডিএনএ গুলো দেখতেছো না, এই ডিএনএ গুলো কিন্তু এখানেও সেম ডিএনএ। তার মানে বছরের পর বছর ধরে যত কোষ থেকে কোষে এরা যায়, মাইটোকন্ড্রিয়া যাক আর প্লাস্টিড যাক, সেম ডিএনএ। বুঝতে পারছো? সো দিস ইজ কল্ড কি? দিস ইজ কল্ড স্বকীয়তা। বংশানুক্রমে স্বকীয়তা থাকা, ইউনিক ব্যাপারটা থেকে যায়। ওকে, সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবং এগুলো বুঝতে পারছো। একটু সময় নিবা, সময় নিয়ে ক্লোরোপ্লাস্টটা ভালো করে পড়বো, কারণ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।